ভট্টাচার্য খুব কনভিকশন নিয়ে বলছেন যে এই সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে এবং এইটি এখন নাকি প্রায় সকলেই জানেন। আমার কথা হচ্ছে যে আপনি এই বক্তব্যটি সমর্থন করেন কিনা, যদি এই অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার থেকে থাকে তারা আসলে কারা বা সেই সরকারটি আসলে কে? জনাব ফাহাম আব্দুল সালাম, একই প্রশ্ন জনাব আব্দুল্লাহ মাসুদকেও আমি করতে চাই। ওয়েল, এটাই তো হওয়ার কথা। মানে ইটস এ ভেরি ডিসফাংশনাল গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু রিয়েলাইজ। এখন একটা সরকার যখন মানে অগণতান্ত্রিক সরকার অর্থাৎ অনির্বাচিত সরকারের ওই ধরনের ক্ষমতা সক্ষমতা থাকে না। এরকম সক্ষমতা না থাকলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন বলয়ের সৃষ্টি হবে এবং তারা তাদের যে ক্ষমতা সেই বলয়ের মাধ্যমে এক্সার্ট করবেন। তো সেটাই হওয়ার কথা এবং সেটাই হয়েছে। এবং এটার জন্য আমি প্রথম থেকে বলছি সেই গত বছর অগাস্ট থেকে যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার, আর প্রপার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার। এবং তার দেবপ্রিয় সাহেব যেটা বলেছেন এটা আমরা অনেক আগে থেকেই জানি এবং এর চেয়ে বেশি মানে অন্যরকম কিছু হওয়ার কথা না, যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। তো আমার কাছে এটা খুব একটা অফ গার্ড কোনো কথা মনে হয়নি, আমি এটা বহু আগে থেকেই জানি। এবং শুধু একটা গভর্নমেন্ট না, গভর্নমেন্টের ভেতরে অনেক ধরনের বলয় আছে এবং এগুলো পার্সোনাল ক্যারিজমা কেন্দ্রিক এবং গুজব কেন্দ্রিক। এটা হবেই, এটা যেহেতু স্ট্রং লিডারশিপ নাই, স্ট্রং পাবলিক সাপোর্ট নাই, এরকমই কিছু হওয়ার কথা এবং এরকমই হয়েছে। কিন্তু আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে 4টি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো, তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে এই সরকারের পাশে তারা আছেন। আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের উত্তরণের পথটা রাখি নাই। 15 বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে, একটা অনির্বাচিত সরকার আসতেই হতো। তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল, এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি? কারণ অনেকে বলতেছে যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি, অথবা বিএনপি এনসিপি আর্মির একটা, অথবা ফাহাম আব্দুল সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ভিতরে সরকারটা ক্ষমতায় নাই, বিএনপি তো ক্ষমতায় নাই। জি, মানে এই সরকারের ভেতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে। এর বাইরে যেই প্রভাব বিএনপি কিংবা জামায়াতে ইসলামের, এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয়, মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া হয়, সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে। কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন, সেই ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না, বিএনপির প্রচুর কথা শোনা হয়নি। এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকারকে এবং এনসিপিও, তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে। এবং আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসে নাই এবং কোন দলই কিন্তু তাদের যে চলার পথ সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না। তার একটু চাপ দেয় কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে। অ্যাবসলিউটলি। কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয়, সরকারের যারা পরিচালনায় আছেন অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনা আছেন, সে ডিসি এসপি টিএনওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে, ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ, বা কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে, অল্পই 2-1 জন। মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা, যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে? কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে। আচ্ছা, এখানে কতগুলো রিয়ালিটির কথা আপনাকে বুঝতে হবে। রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা, সেটা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত 90 সাল থেকে সরকার পরিচালনা করছে। তো বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ। এই সমাজে হয় বিএনপি নাহলে আওয়ামী লীগ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপির কে ভোট দিয়েছে, বিএনপির প্রতি তাদের সমর্থন আছে, কিন্তু দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট, সরকারের যে কর্মকাণ্ড, সেই জায়গাটায় প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে। আমি সেই জায়গাটা মনে করি না। কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন, এ ধরনের মানুষ তো আসবেই। মানে এটা তো অস্বাভাবিক কিছু না। ওকে, এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনার কাছে জনাব ফাহাম আব্দুল সালাম, তাহলে কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন? এরা আসলে কারা? এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, নির্বাচন না দিতে চায়, ডক্টর ইউনূসকে বেশি দিন ক্ষমতায় রাখতে চায়, এনসিপিকে ক্ষমতায় বসা দিতে চায়? এরা কারা আসলে? মানে
কারা এত I mean, status quo people, as simple as that. status quo Status people? quo, as in মানে ডক্টর ইউনূসকে 5 বছর এই চাই পিপল। সিস্টেম থাকলে, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় কেউ মজা পেলে থেকে যেতে চায়। এটা হচ্ছে চেয়ারের একটা মজা আছে, এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক, এবং এই মজা যারা পায় তারা ওখান থেকে যেতে চায় না। as simple as that. আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবেই? পাচ্ছেন? Of course. পাচ্ছেন। Absolutely. কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা আসলে ক্ষমতায় থাকতে চান না, তারা ক্ষমতা থেকে তাদের আসলে বড় কোনো লাভ নাই, কিন্তু চেয়ারের মজাটা তারা পাচ্ছেন ভালো। হয়তো ইউনূস সাহেব চান না, কিন্তু উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান না, কিন্তু তারা আমি তাদের পার্সোনাল স্ফিয়ারে অনেক কথা বলেন, যেগুলো এখানে বলা যাবে না, কিন্তু এরকম অনেক কথা বলেন তারা। আমার মনে হয় যে আমরা আবার আপনার কাছে আসবো, কিন্তু আমি জনাব হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই। জনাব হান্নান মাসুদ, সরকারের ভিতরে সরকার আসলে কারা? আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি, যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি, পুলিশ বা কারো কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে, যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে, কেউ কেউ বলছেন জুস খেতে খেতে, তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আসলে এনসিপি না তারা বলেন, এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে, যেমন ধরা যাক যে কবি ও চিন্তক ফরহাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন, আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন, ফরহাদ মাজার, হ্যাঁ তারা সেটাই শিখছে, পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকে আরও আনার ব্যাপারে সেটাই শিখছে, নির্বাচনী করতে হবে। ওরাও ঠিকই চাঁদা চাইতেছে, বড় বড় হাউসের কাছে যাচ্ছে, 2 কোটি টাকা 5 কোটি টাকা। জনাব হান্নান মাসুদ, আপনি অনেক জনপ্রিয় একজন নেতা, কিন্তু আপনার বিরুদ্ধেও, আমি এটা বিরুদ্ধে বলবো না, আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন, কিন্তু সেইটা আপনি পরে বললেন। সরকারের ভিতরে সরকার কারা, এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এটা কারা, এই কথাটা সরকারের ভিতর আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল। আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখেছি এই সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোনো ধরনের একক ভর কেন্দ্র নেই। সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে, না হয় এনসিপি কে লাগে, না হয় জামাতকে লাগে, যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে, কতটুকু কি করবে, এতটুকু প্রশাসন বুঝতে পারে না। আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না, যার কারণে প্রশাসন চিন্তা করে যে হচ্ছে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে ফাহাম ভাইয়ের ভিডিও গুলো দেখতেছিলাম, যে ভাইয়েরও অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার আহ দাস হয়ে থাকার মানসিকতাই জন্ম দিয়েছে। যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ, যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে, আপনার কথাই এসেছে, বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে না, সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূস এবং হচ্ছে 22-23 জন উপদেষ্টা না, সরকারি ব্যবস্থাটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা, তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী সাপের মুখে থাকে। আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে, প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে, তারপরে জামাত থেকে, তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে, যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক স্তরগুলা আমরা পারে না। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন।